জাতীয় নির্বাচন তো কেবল একটা ট্রেলার ছিল। আসল সিনেমা কি তবে এখনো বাকি? সংসদের গদি কার দখলে গেল সেটা নিয়ে যখন চায়ের কাপে ঝড়, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক বিশাল মাস্টার প্ল্যান। সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে এমন এক প্রস্তুতি চলছে যা হয়তো বাংলাদেশের রাজনীতির মাঠের হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে পারে। টার্গেট এবার সংসদ নয়, টার্গেট আপনার বাড়ির পাশের কাউন্সিলর অফিস, আপনার এলাকার মেয়রের চেয়ার। শুনতে অবাক লাগছে, ভাবছেন জাতীয় নির্বাচনের পর আবার কিসের এত তোড়জোড়? আসল খবরটা হলো রাজনীতির মাঠে এখন সব দলই তাদের ফোকাস শিফট করে ফেলেছে, আর এই দৌড়ে সবাইকে চমকে দিয়ে অনেকটা এগিয়ে গেছে জামায়াতে ইসলামী। বিশেষ করে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন দখলে নিতে তারা যে ছক কষেছে তা রীতিমতো গবেষণার বিষয়। আজকের ভিডিওতে আমরা সেই গোপন ছক, জোটের ভেতরের টানাপোড়েন এবং স্থানীয় নির্বাচনের ভবিষ্যৎ সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। জাতীয় নির্বাচনের উত্তেজনা শেষ হতে না হতে শুরু হয়ে গেছে স্থানীয় সরকারের নির্বাচনের দামামা, আর এই নির্বাচনেই নিজেদের আসল শক্তি দেখাতে চায় জামায়াতে ইসলামী। বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তা বেশ ইন্টারেস্টিং। আপনারা জানেন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, এই ধাপগুলো একটি দলের তৃণমূলের শক্তি মাপার জন্য সবচেয়ে বড় মাধ্যম। আর এখানেই জামায়াত তাদের পুরনো কৌশলে ফিরে যাচ্ছে, তবে এবার আরও বেশি অর্গানাইজ ওয়েতে। খবর পাওয়া যাচ্ছে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এসব পদে কারা লড়বেন সেটা নাকি দলটির হাইকমান্ড অনেক আগেই ঠিক করে রেখেছে। তাদের মূল টার্গেট কিন্তু এবার গ্রামগঞ্জ নয়, তাদের পাখির চোখ এবার খোদ রাজধানী ঢাকা। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ এবং কাউন্সিলর পদগুলোতে জয়ী হওয়াকে তারা এখন প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়েছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি, যা হয়তো অনেকেরই নজর এড়িয়ে গেছে। জামায়াতের নেতৃত্বে যে 11 দলীয় জোট বা সমমনা দলগুলো ছিল, তারা কিন্তু জাতীয় নির্বাচনের আসন ভাগাভাগির সময়ই একটা ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটা হলো এই জোট কেবল জাতীয় নির্বাচনে নয়, স্থানীয় নির্বাচনেও অটুট থাকবে, অর্থাৎ স্থানীয় ভোটেও তারা জোটবদ্ধ হয়ে লড়বে। দলটির নেতারা কনফার্ম করেছেন যে এই সিদ্ধান্ত এখনও বহাল আছে। তার মানে আমরা স্থানীয় নির্বাচনেও একটা বড়সড় জোটগত লড়াই দেখতে চলেছি। এখন প্রশ্ন হলো, নির্বাচনটা হবে কোন পদ্ধতিতে? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার সংক্রান্ত আইনগুলোতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে। আগের আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়ম ছিল যে মেয়র বা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হবে, মানে নৌকা, ধানের শীষ বা দাঁড়িপাল্লা, সরাসরি মার্কাই ভোট। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সেই নিয়ম বদলে দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশেও পরিবর্তন আনা হয়েছে। সহজ কথায়, ত্রয়োদশ সংসদের অনুমোদন পেলে এবারের স্থানীয় নির্বাচন হবে আবারও সেই পুরনো নির্দলীয় পদ্ধতিতে। আর এই জায়গাটাই হলো গেম চেঞ্জার। বিএনপি গত সরকারের আমলে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেয়নি। তাদের যুক্তি ছিল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিএনপির নীতি নির্ধারকরা, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা ইঙ্গিত দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে বিএনপি এবার স্থানীয় নির্বাচনে কোমর বেঁধে নামবে, আর বিএনপি মাঠে নামা মানেই ভোটের সমীকরণ পাল্টে যাওয়া। কিন্তু এই সমীকরণের ভেতরেই জামায়াত তাদের নিজস্ব অঙ্ক কষে রেখেছে। রমজানের পরেই সিটি কর্পোরেশনের নির্বাচন হওয়ার একটা জোর সম্ভাবনা আছে, আর এই সময়টাকে কাজে লাগিয়ে জামায়াত তাদের গ্রাউন্ড ওয়ার্ক বা মাঠের কাজ প্রায় গুছিয়ে এনেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন নিয়ে জামায়াতের কনফিডেন্সের লেভেলটা আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে সত্য সমাপ্ত নির্বাচনের কিছু পরিসংখ্যানে। ঢাকার 2 সিটির আওতায় যে 15টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে 7টিতেই জয় হয়েছে জামায়াত জোট। যদিও বিএনপির জোটের চেয়ে তারা একটি আসন কম পেয়েছে, কিন্তু ভোটের সংখ্যার দিকে তাকালে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। ঢাকায় বিএনপির জোটের চেয়ে জামায়াত জোটের প্রার্থীরা বেশি ভোট পেয়েছে, আর এই পরিসংখ্যানই তাদের সাহস যোগাচ্ছে যে সঠিক প্রার্থী দিতে পারলে ঢাকার মেয়র হওয়া অসম্ভব কিছু নয়। শুধু মেয়র পদ নয়, কাউন্সিলর পদেও জামায়াত এবার অবিশ্বাস্য রকমের সিরিয়াস। গত বছরের জানুয়ারি থেকে, খেয়াল করুন, নির্বাচনের 1 বছর আগে থেকেই তারা ঢাকার 2 সিটিতে সম্ভাব্য কাউন্সিলর বাছাই প্রক্রিয়া শেষ করে ফেলেছে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের মোট 129টি ওয়ার্ডে তারা তাদের প্রার্থী ঠিক করে রেখেছে। এই প্রার্থীরা শুধু নামেই প্রার্থী নন, তারা গত 1-1.5 বছর ধরে ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন, ব্যানার ফেস্টুন লাগাচ্ছেন এবং মানুষের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন।
যেমন ধরুন ঢাকা উত্তরের ৩৫ নম্বর ওয়ার্ড, সেখানে জামায়াত নেতা আব্দুস সাত্তার সুমন বহুদিন ধরেই প্রচার চালাচ্ছেন। দক্ষিণের ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডেও জামায়াত সমর্থিত প্রার্থীরা বেশ সক্রিয়। এখানে একটা সূক্ষ্ম কৌশল আছে। নির্বাচন যেহেতু নির্দলীয় পদ্ধতিতে হবে, তাই দলীয় প্রতীক থাকবে না, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে পারবে। জামায়াত এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাতে চায়। তাদের সাংগঠনিক কাঠামো অন্যান্য দলের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল, আর এটাই নির্দলীয় ভোটে তাদের বড় অ্যাডভান্টেজ দিতে পারে। তবে সবকিছুই কি জামায়াতের জন্য স্মুথ? একদমই না। জোটের ভেতরেও ক্ষমতার ভাগাভাগি নিয়েও একটা ঠান্ডা লড়াই চলছে। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও শরিক দলগুলো জামায়াতের কাছে ভাগ বসাতে চাইছে। যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। গত নির্বাচনে ঢাকা ৮ আসনটি এনসিপিকে এবং আরেকটি আসন খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছিল জামায়াত। কিন্তু ফলাফলে দেখা গেছে জামায়াত যেখানে হাজার হাজার ভোট পেয়েছে, সেখানে তাদের শরিকরা খুব একটা সুবিধা করতে পারেনি। ঢাকা ৮ আসনে এনসিপি এবং ঢাকা ১৩ আসনে খেলাফত মজলিস পরাজিত হয়েছে। কিন্তু এরপরেও শরিকরা ঢাকার একটি মেয়র পদ দাবি করছে। বিশেষ করে এনসিপি ঢাকা উত্তরে তাদের সদস্য সচিব আমিরুল ইসলাম এবং দক্ষিণে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম মেয়র প্রার্থী হিসেবে সামনে আনছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্য ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার বিরুদ্ধে লড়াই করে মাত্র ৫,৫০০ ভোটে হেরেছেন, যা তাকে কিছুটা লাইমলাইটে এনেছে। কিন্তু জামায়াতের ভেতরের খবর হলো তারা মেয়র পদ কোনোভাবেই শরিকদের ছাড়তে রাজি নয়। কাউন্সিলর পদে হয়তো কিছু ছাড় দেওয়া হতে পারে, কিন্তু মেয়র পদে তারা নিজেদের লোকই চায়, কারণ তাদের মতে তাদের ভোট ব্যাংক শরিকদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে জামায়াতের মেয়র প্রার্থী কারা হতে পারেন? এখানেই দলটিকে একটু সংকটে পড়তে হচ্ছে। ঢাকা উত্তরে তাদের সম্ভাব্য প্রার্থী ছিলেন মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, কিন্তু সমস্যা হলো তিনি গত নির্বাচনে সিলেট ৬ আসনে নির্বাচন করে মাত্র ৯,০০০ ভোটে হেরে গেছেন। নিজের এলাকায় হেরে যাওয়া একজন নেতাকে ঢাকায় মেয়র হিসেবে দাঁড় করানো কতটা যৌক্তিক হবে, সেটা নিয়ে দলের ভেতরেই প্রশ্ন আছে। তাই উত্তরে হয়তো নতুন কোনো মুখ বা সারপ্রাইজ ক্যান্ডিডেট দেখা যেতে পারে। অন্যদিকে ঢাকা দক্ষিণে আলোচনায় আছেন হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। পুরান ঢাকার এই নেতা ঢাকা ৭ আসনে খুব অল্প ব্যবধানে হেরেছেন, তাই তার জনপ্রিয়তা নিয়ে দলের মধ্যে পজিটিভ ধারণা আছে। তাকেই হয়তো দক্ষিণে বাজির ঘোড়া করা হতে পারে। জামায়াতের এই আত্মবিশ্বাসের আরেকটা বড় কারণ হলো অতীত ইতিহাস। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে জামায়াত এককভাবে ৩৬টি উপজেলায় চেয়ারম্যান এবং ১২৬টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জিতেছিল। এমনকি ২০২১ সালে যখন তাদের নিবন্ধন ছিল না, তখনও স্বতন্ত্রভাবে নির্বাচন করে তারা ৭৯টি ইউনিয়নের চেয়ারম্যান এবং ২০১৯ সালে ৪টি পৌরসভায় মেয়র পদে জিতেছিল। অর্থাৎ তৃণমূলে তাদের একটা সাইলেন্ট ভোট ব্যাংক সব সময়ই ছিল এবং আছে। এবার ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে ৩টিতে জামায়াত এগিয়ে ছিল এবং ৬টিতে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে। চট্টগ্রাম ও কুমিল্লায় তারা হারলেও ভোটের ব্যবধান প্রমাণ করে যে তারা সেখানে বড় শক্তি। বরিশালে প্রার্থী না দিলেও বাকি জায়গাগুলোতে তাদের উপস্থিতি জানান দিয়েছে। সব মিলিয়ে বিশ্লেষণ করলে যা দাঁড়ায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে এক মহাযুদ্ধ। একদিকে বিএনপি তাদের পূর্ণ শক্তি নিয়ে ফিরছে, অন্যদিকে জামায়াত তাদের দীর্ঘদিনের গুছিয়ে রাখা সাংগঠনিক শক্তি দিয়ে ঢাকা সহ সারা দেশে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। নির্দলীয় নির্বাচন হলেও এর উত্তাপ হবে পুরোপুরি রাজনৈতিক। জোটের সমীকরণ, শরিকদের মান অভিমান এবং মেয়র পদের লড়াই, সব মিলিয়ে আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ হতে যাচ্ছে। জামায়াত কি পারবে ঢাকার নগরপিতা হিসেবে নিজেদের কাউকে বসাতে, নাকি বিএনপি বা অন্য কোনো দল শেষ মুহূর্তে বাজিমাত করবে? আর জোটের রাজনীতি বা কোন দিকে মোড় নেবে? এসব প্রশ্নের উত্তর পেতে চোখ রাখতে হবে আগামী দিনের ঘটনা প্রবাহের উপর। আপনার কি মনে হয়, নির্দলীয় স্থানীয় নির্বাচনে কার জয়ের সম্ভাবনা বেশি? জামায়াত কি তাদের পুরনো রেকর্ড ভেঙে ঢাকায় নতুন ইতিহাস গড়তে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। যাওয়ার আগে মনে করি দিতে চাই, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং রাজনীতির সব গরম খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।